3, 2, 1. গল্পের শুরু হয় হাসপাতালের অপারেশন রুম থেকে। কিছুক্ষণ পর একজন নার্স একটি শিশুকে কোলে করে বের হয় রুম থেকে। নার্স শিশুটিকে এগিয়ে দিয়ে বলতে থাকে, অভিনন্দন, আপনাদের কন্যা শিশু হয়েছে। শিশুটির চাচি এগিয়ে এসে তাকে কোলে নেয় আর নার্স সেখান থেকে চলে যায়। কন্যা শিশুর বাবা একবারের জন্য এগিয়ে আসেনি তাকে কোলে নিতে, আর না জানতে চেয়েছে কন্যা শিশুটির মা কেমন আছে, কারণ কন্যা শিশুর বাবা আশা করেছিল তার পুত্র সন্তান হবে, তাই তো তার আহাজারির শেষ নেই। পরিবারের বাকি সদস্যরাও গম্ভীর মুখে বসে আছে। বলি, ও বটের বিবি, কই তুমি? সকাল কি হয় নাই? এই হলেন মিস লালিসা মনোবাল। ইনি নিকুঞ্জ নিকেতনের পত্নীমা। সবসময় হাতে একখানা পানের বাটা থাকে। তিনি অনেক সুন্দর, এটা ওনার নিজ ধারণা। প্রচণ্ড রাগী, বদমেজাজি, অহংকারী একজন মহিলা। সব সময় সবার কাছে ভুল ধরা, সব বিষয়ে নাক গলানো, সারাদিন বাটি চিল্লিয়ে মাথায় তুলে রাখা ওনার কাজ। ও ওনার একটা বিশেষ গুণ আছে, মিস লিজা বানু অনেক ভালো ঝগড়া করতে পারে কারণ অকারণে। বলি, বটের বিবি হয়ে বসে আছো দেখি, কত সকাল হলো। তোমার শ্বশুরকে চা কে দিবে শুনি? পাইছো তো আমার আলা ভোলার আমরে, নতজদের রূপ ব্যঙ্গেও তো ছায়া দেখতে নেই। তো কাজ কাম তো আজও ঠিক মতনে হয় না, তো সঙ্গের মতো এখানে দাঁড়ায় আছো কে? যাও, চা পাঠাও। জি মা, আপনি যান, আমি তেকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। এই হলো কিম সবজি। খুব কোমল হৃদয়ের একজন মানুষ। তার মুখে সবসময় হাসি লেগে থাকে। নিজের পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে। নিকুঞ্জ নিকেতনের মেজ বউ তিনি। জোর করে বিয়ে হলো, এখন এক পুত্রের জননী তিনি। হ্যাঁ, পাঠাও, ভালো কথা। এত সকাল হলো, সে অলক্ষী কই? তার কি সকাল হয়নি এখনো? ও তো মা অনেক আগেই উঠে গেছে। কোন সকালে? তে মনে হয় গাছে পানি দিচ্ছে। ও ঠিক আছে, তাড়াতাড়ি তোমার শ্বশুরের জন্য চা পাঠাও, আমি যাই। কিছুক্ষণ পর জিন চা বানিয়ে তেকে ডাক দেয়। এই তে, শুনে যা, এদিকে আয়। জি চাচিমা, আসছি। এই হলো কিমতায়ং, এই বাড়ির একমাত্র ছোট সদস্য। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ক্লাস 9-এ পড়ছে এখন। হ্যাঁ চাচিমা, ডাকছিলে, কিছু কি করা লাগবে? লাগবে। এই নাও চা, তোমার দাদা দাদিকেই দিয়ে আসো। ঠিক আছে। সাবধানে যাবে, পড়ে যেও না যেন। তে চা নিয়ে চলে যায় উপরে তার দাদা দাদির ঘরে। দাদা, আসবো? আসো। এই হলো পার্ক বোগাম। পেশায় একজন উকিল ছিলেন। নিকুঞ্জ নিকেতনের কর্তা তিনি। পেশায় সততা প্রদর্শনের স্বরূপ দুইবার রাষ্ট্রপতি পদ গ্রহণ করার সুযোগ হয়। স্বরূপ তিনি প্রচণ্ড রাগী, একরোখা স্বভাবের একজন মানুষ। 4 সন্তানের পিতা তিনি। সুপ্রভাত দাদা ভাই, তোমার চা। সুপ্রভাত। সুপ্রভাত দাদি। তে তার দাদা দাদিকে চা দিয়ে চলে আসে রান্নাঘরে। ভাবি, ভাবি, কই তুমি? ও ভাবি। এই হলো পার্ক জিমিন। পেশায় একজন ভার্সিটি প্রফেসর। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। পার্ক বোগামের একমাত্র কন্যা সন্তান সে। বিয়ে হয়েছে, তবে সংসার জীবন টিকেনি তার। এখন আশ্রয় বাবার বাড়ি, তবে সে নিজের মতো চলতেই পছন্দ করে। কি হয়েছে রে? এখন কি কিছু খেতে পাবো ভাবি? আসলে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কেন? ভার্সিটি তো কোন সকাল 10টা থেকে। এখন কেন? এখন তো মাত্র সকাল 7টা বাজে। এত তাড়াতাড়ি? আসলে আজ একটা ক্লাস ছিল সকাল সকাল, তাই আর কি। আর এত সকালে কি আর রিক্সা পাওয়া যায় বলো? বাড়ির গাড়ি নিয়ে গেলে কি হয় তা সত্যি আমি বুঝে পাই না। এই হলো কিম নামজুন। পেশায় একজন মিনিস্টার।
রাজনৈতিক ক্ষেত্রে তার বেশ প্রভাব রয়েছে। পার্ক বোগামের সকল কূটনৈতিক গুণ সে বিশেষভাবে রপ্ত করেছে। পার্ক বোগামের সকল কূটনৈতিক গুণে সে বিশেষভাবে গুণান্বিত। তবে বিশেষ দুর্বলতা তার সহধর্মিণী কিম সক জিন এবং একমাত্র পুত্র সন্তান জিয়ন জাংকুক। সত্য চিরন্তন পিতা মেজু ভাইজান। সত্য এই যে আমি আপনাদের সাথে নিজেদের জড়াতে চাই না। সে আমি জানি। মিস্টার পার্ক বোগামের রক্ত বলে কথা। সত্য আসলেই তিতা, কঠিন, যা চাইলেও বদলানো যাবে না। তাই তো জিমি নিঃশব্দে ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। সে জানে কথা বললে কথা বাড়বে। কি গো বিবিজান, ও আমার জিন বিবিজান, শুকনো মুখে কেন দাঁড়িয়ে আছো? সকাল সকাল তোমার শুকনো মুখ দেখতে ভালো লাগে বুঝি? আমি বাগানে গেলাম, তুমি চা পাঠাও। জিন বিনা বাক্যে রান্নাঘরে চলে যায়। আরামের এই রস ভরা রসালো বাক্যে তার কোনো কালেই ভালো লাগেনি। জিন রান্নাঘরে গিয়ে স্টোভে চা গরম করে, তারপর কাজের বুয়া সুবাকে দিয়ে পাঠিয়ে দেয় বাগানে। আরেম বাগানে গিয়ে দেখে তার বড় ভাই আগে থেকেই সেখানে বসে চা খাচ্ছে আর সংবাদের কাগজ পড়ছে। আরেম গিয়ে যায় তার বড় ভাইয়ের দিকে, সামনাসামনি বসে বলে, শুভ সকাল ভাইজান। শুভ সকাল। এই হলেন মিস্টার সোবিন, মিস্টার পার্ক বোগামের সুআদর্শ পুত্র। পেশায় একজন ব্যবসায়ী, দেশে বিদেশে নানা রকমের ব্যবসা সাথে জড়িত তিনি। নিজে রাজনীতিতে না থাকলেও ভাইয়ের পাশে সবসময় থাকে সে। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের পিতা। মিস্টার সোবিন মুখের উপর খবরের কাগজ রেখে বসে আছে। ঠিক সেই সময় চা নিয়ে হাজির হলো শুভা। শুভা নিঃশব্দে চা টেবিলের উপর রেখে চলে গেল। শুভা চলে যাওয়ার সাথে সাথে মিস্টার সোবিন বলে উঠল, কি হয়েছে আরেম, তোমার চোখ মুখ এমন কেন? তখনও মুখের উপর খবরের কাগজ সোবিনের। আরেম নিঃশ্বাস ছেড়ে বলল, রাজনৈতিক মাঠ খুব একটা ভালো না। তাছাড়া কি, জীবনে চলার পথে অনেক কিছুই করতে হয়েছে নিজের স্বার্থে। আরেম নিজের কথা শেষ করার আগেই সোবিন খবরের কাগজ ভাঁজ করতে করতে বলল, নিজ স্বার্থ মানে? নিজ স্বার্থ বলতে তুমি কি বোঝাতে চাও আরেম? পৃথিবীর সর্বক্ষেত্রে যেখানে নিজের চিন্তা নিজের স্বার্থ সবাই বিভোর, সেখানে তুমি নিজ স্বার্থ বলতে কি বোঝাতে চাও? জীবন খরস্রোতা নদীর মতো, কখনো শান্ত কখনো প্রবল। যেমন বাঁচাতে জানে তেমন মারতেও জানে। তুমি ছোট নও, সব কিছুই বুঝো, ভালো করেই জানো। মানুষ ভালো কাজ মনে রাখে না, তবে ছোট্ট একটা ক্ষত সে সারা জীবন মনে রাখে। তাই সকলের মন খারাপের কারণ নিজেকে মনে করবে না। আর সকাল সকাল মন খারাপ করার কোনো মানেও হয় না। কথাগুলো বলে সবিন চলে যায় ঘরে। বাড়িতে প্রবেশ করতেই দেখা হয় তার ছোট ভাইয়ের সাথে। কি খবর? বাড়ি কবে আসলে? এই তো কাল রাতে। এই হলো জন হোসক, পার্ক বোগামের ছোট ছেলে। পেশায় সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা। বর্তমানে সে অবিবাহিত। সে বিয়ে করবে না বলে পণ করে আছে। নাস্তার টেবিলে দেখা হচ্ছে তবে। জি ভাইজান। সকাল 8:40। সকালের নাস্তা টেবিলে সকলে হাজির হয়ে আছে। নিকুঞ্জ নিকেতনের এই একটি নিয়ম, সকালে নাস্তা আর রাতের খাবার পরিবারের সকলে একসাথে বসে খায়। জিন সকলকে খাবার বেড়ে দিচ্ছে। নাস্তার টেবিলে সকল সদস্য উপস্থিত। নেই শুধু পার্ক বোগামের একমাত্র কন্যা এবং তার একমাত্র বংশের উত্তরসূরি। খাবার টেবিলে সকলের মাঝে জিন আর জাংকুককে না দেখতে পেয়ে রেগে যান পার্ক বোগাম। রাগী গলায় বললেন, বৌমা, জিমিন আর জেকে কই? আসলে বাবা, জিমিন তো সকাল সকাল ভার্সিটিতে গেছে। তার নাকি ভার্সিটিতে ক্লাস ছিল। আর জেকে এখনো ঘুম থেকে ওঠেনি মনে হয়। ওই অলক্ষী মাইয়া, আমার নাতিটা ঘুম থেকে উঠিলি না কে? হ্যাঁ,
উকিরে না ওঠে কোন সাহসে তুই খাইতে বসছিস? থাক দাদি, আমাকে আর কারো ওঠানো লাগবে না। এই হলো জীবন জাঙ্কুক, নিকুঞ্জ নিকেতনের উত্তরসূরি, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের 3য় বর্ষের ছাত্র। মেধাবী সুদর্শন ছাত্র হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রায় অনেক মেয়ের স্বপ্নপুরুষ, আবার অনেকের দুঃস্বপ্নেরও কারণ। শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, জুনিয়র নেতা হিসেবেও তার বেশ প্রভাব রয়েছে ক্যাম্পাসে। গুড মর্নিং অল। গুড মর্নিং। রাত্রে ভালো ঘুম হয়েছে দাদু ভাই? কুকি, তুমি কি ফ্রি আছো? থাকলে একবার অফিসে দেখা করে যেও। ঠিক আছে বাবা। বৌমা, তোমার ছেলের পাতে খালি কেন? চোখে পড়ে না? বলি কলিজার ভুনাটা দাও। জি মা। বাবা, আরেকটা পরোটা দিই? এইতে কি হলো? কিছুই তো খেলি না। না চাচিমা, আমার হয়ে গেছে, আমি কলেজের জন্য তৈরি হতে গেলাম বলে চলে যেতে নিলে থামিয়ে দিল জেকে। শোন, 10 মিনিটের মাঝে তৈরি হয়ে আসবি, আমি তোকে নিয়ে যাব। তে মাথা নিচু করে চলে যায়। জেকে নিজের খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। তেও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো, পরনে বোরখা, পা থেকে মাথা পর্যন্ত আবৃত। জেকে এক পলক তাকিয়ে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলতে শুরু করে। গাড়ির ভেতরে থাকা দুটি মানুষের সম্পর্ক ভাই বোনের, তবে তাদের মধ্যে ভাই বোনের মতো কোনো সম্পর্ক নেই। না আছে মিষ্টিত্ব, না আছে ঘনিষ্ঠতা, না আছে কোনো ভালোবাসার সম্পর্ক। প্রয়োজন ছাড়া কথা হয় না। গাড়ি হঠাৎ থেমে গেল, সাথে সাথে আমি নিজের ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। ট্রাফিকে বসে আছি আমি আর জেকে ভাইয়া। স্বভাবজনিত কারণে আমি একটু চুপচাপ আর শান্ত একটা মেয়ে, তার সাথে একটু ভীতু। পরিবারের সকলকে আমি কারণের চেয়ে একটু বেশি ভয় পাই। আর জেকে ভাইয়া হলো আমার জমদূত। বেশ অনেকক্ষণ যাবৎ ফোন বাজছে জেকে ভাইয়ার, তবে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। গাড়ির স্টিয়ারিং আঁকড়ে ধরে বসে আছে। আমি 2-1 জেকে ভাইয়ার ফোনের দিকে তাকালাম, জানি না কি হলো। আমার দিকে তাকিয়ে ফোনটা হাতে নিল জেকে ভাই। ফোনের দিকে তাকিয়ে কলটা কেটে দিল। যখনই রেখে দিতে যাবে, সাথে সাথে মেসেজ টোন এর শব্দ শোনা গেল। আমি জানি কি মনে করে মেসেজটা দিকে উকি দিয়ে দেখতে চাইলাম, তবে তার আমার দেখা হয়ে উঠল না। জেকে ভাইয়া ফোনটা সরিয়ে মেসেজটা দেখল, সাথে সাথে তার চোখ মুখের রং বদলে গেল। আমার দিকে এক পলক তাকিয়ে ফোনটা আছাড় মেরে ফেলে দিল বাইরে। রাস্তার মাঝখানে ফোনটি 3 টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে। আমি দেখে ভয়ে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলাম, যেন আমি এক ভিন গ্রহের এলিয়েন। আমি এখানে ছিলামই না, আমি অদৃশ্য কোনো এক বস্তু। 15 মিনিট পর ট্রাফিক ছেড়ে দিল। আমার স্কুলের সামনে এসে গাড়িটা থামলো। গাড়ি থামার সাথে সাথে আমি সিট বেল্ট খুলে এক প্রকার দৌড়ে স্কুলের ভিতর চলে যাই। আশেপাশে যদি বিশ্বযুদ্ধ লেগে যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ জেকে ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তার রাগী চোখ আমার উপর অটল। আমি এক দৌড়ে ক্লাসরুমে চলে যাই, নিজের ডেস্কের উপর বসে হাঁপাতে লাগি।